এই মুহূর্তে পঞ্চগড়ের বাংলা বান্ধা স্থলবন্দরে আছেন সহকর্মী সোহাগ হায়দার এবং কুড়িগ্রামের চিলমারি নৌবন্দরে আছেন বাদশা সৈকত। বন্দরের নানা সমস্যা সম্পর্কে জানবো, সরাসরি প্রথমেই যাচ্ছে সোহাগের কাছে। দেশের 4 দেশীয় স্থলবন্দর বলা হয়ে থাকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরকে। মূলত এই বন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সাথে সড়কপথের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা হয়ে আসছে। বিগত দিনগুলোতে এই বন্দরটি দিয়ে নানা পণ্য আমদানি হলেও কিন্তু আমরা লক্ষ্য করেছি সব থেকে বেশি আমদানি এই বন্দর দিয়ে হচ্ছে পাথর। মূলত এই বন্দরটিকে পাথর কেন্দ্রিক বন্দর বলা হয়ে থাকে। আমরা জেনেছি যে এই বন্দর সংশ্লিষ্ট যারা রয়েছে তারা বলছেন যে এই বন্দরে যে পরিমাণে গাড়ি আমদানি করা হচ্ছে পাথর বোঝায়, সেই সকল গাড়ির জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় কিন্তু এখানে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা বন্দর সংশ্লিষ্টদের সাথে কথা বলে জেনেছি যে প্রতিদিন এই বন্দরটিতে ভারত, নেপাল ও ভুটান থেকে প্রায় 250 থেকে 300 পাথর বোঝাই ট্রাক এই বাংলাদেশে প্রবেশ করছে। আর এতে করে কিন্তু জায়গা সংকুলন সমস্যা থাকায় কিন্তু রাস্তার উপর যথাযথভাবে গাড়ি থাকতে আমরা দেখেছি। তবে দুপুর সময় হওয়ায় এখন এই মুহূর্তে কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বন্দর কর্তৃপক্ষ বলছে যে এই সমস্যা যদি নিরসন হয় তাহলে বন্দরে যে পাথর আমদানির পরিধি রয়েছে সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বন্দর সংশ্লিষ্টরা বলছেন যে বিগত দিনগুলোতে যে সময় সরকার পরিবর্তনের পরপরই কিন্তু এখানে যে পাথর আমদানির পরিধি সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তারা আশা করছেন যে এই পাথর আমদানি আগামী দিনগুলোতে আরো অনেকটাই বৃদ্ধি পাবে। এবং বর্তমানে কিন্তু এই পাথরের পাশাপাশি এই বন্দরটি দিয়ে যে চিটাগুড় কিন্তু আমদানি হচ্ছে বলে আমাদের জানিয়েছে বন্দরের বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ। তো এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথেও কথা বলেছি, তারা বলছেন দ্রুত এই সমস্যা নিরসন হলে যেমনই বাড়বে এই বন্দরটিতে পাথর আমদানি, তেমনই কিন্তু এখানে যে গাড়ি আমদানির পরিধি সেটাও কিন্তু বৃদ্ধি পাবে এবং রাজস্ব আয়ের যে সংখ্যা রয়েছে সেটাও কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিগত দিনগুলোতে এই বন্দরটি দিয়ে কিন্তু যে আমদানির লক্ষ্যমাত্রা ছিল সেটা কিন্তু গত অর্থ বছরে আমরা জেনেছি যে লক্ষ্যমাত্রা ছিল 92 কোটি 63 লাখ টাকা। তবে এর মধ্যে আদায় হয়েছে 73 কোটি 69 লাখ টাকা। আর চলতি অর্থ বছরে কিন্তু এই বন্দরটিতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 39 কোটি 53 লাখ টাকা। আর এখন পর্যন্ত আমরা জেনেছি যে প্রায় 21 কোটি টাকার মতো এই বন্দরটি দিয়ে রাজস্ব আয় হয়েছে। তো সার্বিক বিষয় বলা যায় বন্দরটি দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে পাথর আমদানি হচ্ছে এবং এর পরিধি দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং এই মূলত ব্যবসায়ীরা এই বন্দর কেন্দ্রিক এই পাথর বেশি আমদানি হয় কিন্তু দিন দিন এখানে ব্যবসায়ীরা এই বন্দরের সাথে যুক্ত হচ্ছেন এবং তারা কিন্তু পাথর ক্রয় বিক্রয়ের সাথে যুক্ত থাকছেন। তো এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে বাংলাবান্ধা স্থলবন্দরের সর্বশেষ খবর। আমরা কুড়িগ্রামের বন্দরের সর্বশেষ খবর জানতে সেখানে যুক্ত হব। সেখানে আছেন সহকর্মী বাদশা সৈকত। কুড়িগ্রামে কিন্তু 3টি বন্দর রয়েছে, 2টি স্থলবন্দর এবং একটি নৌবন্দর। একটি হলো সোনাহাট স্থলবন্দর ভুনগামারি উপজেলার, আর একটি রৌমারী উপজেলার নতুন বন্দর, এই 2টি স্থলবন্দর। আর আরেকটি রয়েছে যে নদী বন্দর, সেটি চিলমারি নৌবন্দর। সেই নৌবন্দরে আমি রয়েছি। এখানে কিন্তু এই যে নৌবন্দরটি এটি কিন্তু ব্রিটিশ আমলে এটি জাঁকজমকপূর্ণভাবে এই বন্দরটি চললেও কিন্তু প্রায় 25-30 বছর ধরে এটি একেবারেই মুখ থুবড়ে পড়েছে এবং এখানে কোনো বন্দর কেন্দ্রিক কোনো কার্যক্রমেই কিন্তু এখানে ছিল না। তারপর কিন্তু 2016 সালে কিন্তু এই বন্দরটির উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেও কিন্তু এই বন্দরে আসলে তেমন কোনো কার্যক্রম নেই। প্রতি মাসে 1 থেকে 2টি করে কার্গো জাহাজ এখানে আসে, সেটি পাথর বোঝাই জাহাজ। আর এই বন্দরে কিন্তু এবছরই যে উন্নয়ন প্রকল্পের কাজ সেটি কিন্তু শুরু হয়েছে। প্রায় 336 কোটি টাকা ব্যয়ে কিন্তু এই বন্দর উন্নয়নের কাজ শুরু হয়ে গেছে। এই কনস্ট্রাকশনের কাজ শেষের পরে কিন্তু এখানে নদী ড্রেজিংয়ের কাজ হবে, ব্রহ্মপুত্র ড্রেজিংয়ের কাজ হবে। এবং তারপর এখানকার যে লোকজন রয়েছেন বন্দর কর্তৃপক্ষ তারা আশা করছেন যে তারপর কিন্তু এই বন্দরটি পুরোপুরি চালু হবে এবং এই বন্দরটি চালু হলে ভারত, নেপাল এবং ভুটানের সাথে যে নদীপথের ব্যবসা যেটি কম খরচে কিন্তু সেখান থেকে পণ্য আনা নেওয়া করতে পারবে এখানকার ব্যবসায়ীরা। আমি এখানকার ব্যবসায়ী নেতাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে আমাদের যে সোনাহাট স্থলবন্দরটি রয়েছে সেখানে সেই বন্দরটি মাত্র সচল রয়েছে, সচল থাকলেও সেখানে যোগাযোগের অনেক সমস্যা রয়েছে এবং যে নতুন বন্দর সেটিও কিন্তু প্রায় 7 মাস থেকে বন্ধ রয়েছে। এই ছিল কুড়িগ্রামের বন্দরের সর্বশেষ পরিস্থিতি।
সহকর্মী বাদশা সৈকত যোগ দিয়েছিলেন কুড়িগ্রাম থেকে এবং এর আগে পঞ্চগড় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সোহাগ হায়দার। আমরা একটু দিনাজপুরে যাব। দেশের উত্তরাঞ্চলের বন্দরগুলোর সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করতে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। তার সঙ্গে যুক্ত হবেন সেখানকার C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান। সরাসরি চলে যাচ্ছি আলোচনায়। দেশে রাজস্ব আহরণের অন্যতম বড় খাত হলো স্থলবন্দর। রংপুর বিভাগে 6 থেকে 7টি স্থলবন্দর রয়েছে, একটি নৌবন্দর রয়েছে। তবে এরই মধ্যে আমরা দেখছি যে নৌবন্দরের কার্যক্রম একেবারেই স্থবির এবং কুড়িগ্রামের একটি নতুন বন্দর যেটি চলতি বছরে যেটি বন্ধ হয়ে গেছে এবং পাশাপাশি আমরা স্থলবন্দরগুলো দেখছি যে আমদানির উপরে নির্ভরশীল। এই স্থলবন্দরগুলো দিয়ে আসলে রপ্তানি কম হচ্ছে রংপুর বিভাগের যে স্থলবন্দরগুলো রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে। আমার সাথে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন হিলি স্থলবন্দরের C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান। তার কাছ থেকে একটু জানতে চাইবো আপনাদের কি কি ধরনের পণ্য আমদানি হচ্ছে এবং রপ্তানির সম্ভাবনাটি কেমন আসলে। আমাদের ধন্যবাদ আপনাকে, এই সময় টিভিকের সকল কলাকুশলীকে আমাদের হিলি স্থলবন্দর পক্ষ থেকে, জনসাধারণের পক্ষ থেকে এবং আমদানি, ট্রাক, কাস্টমস, লেবার সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বাংলাদেশের দ্বিতীয় হিলি স্থলবন্দর, এই বন্দর দিয়ে আমাদের বিগত দিনের থেকে এখন আমদানিটা অনেক বাড়ছে এবং সরকারি রাজস্ব অনেক আসছে। তো আমাদের এই আমদানির ক্ষেত্রে প্রতি বছর প্রায় 5,000 কোটি টাকার আমদানি হয়ে থাকে এবং রপ্তানি 100-র নিচে হয়ে থাকে। তো আমদানির ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলো হলো আমাদের রাস্তাঘাটের সমস্যা এবং এখানে কাস্টমসের যে ঊর্ধ্বতন কর্মকর্তা থাকার দরকার ছিল, যে সিদ্ধান্তহীনতায় আমরা ভুগি, সেটার সমস্যা রয়েছে এবং পোর্টের ভিতরে আমাদের শেডের সমস্যা, বৃষ্টির কারণে আমরা লোড আনলোড করতে পারি না এবং এই পোর্ট দিয়ে আমদানিকৃত মালামাল যখন বের হয়ে যায় রাস্তায় তীব্র যানজটের কারণে এই পোর্ট থেকে যে আমরা দ্রব্য কাঁচামাল বিশেষ করে আলু, আদা, রসুন, পেঁয়াজ এবং চাল, ডাল, শুকনা মরিচ, ব্লিচিং পাউডার, অন্যান্য সকল আইটেমই এদিক দিয়ে আসে। কিন্তু এখানে কাস্টমস কর্তৃপক্ষের ব্যাপক জনবল না থাকার কারণে, দক্ষ জনবল না থাকার কারণে বিশেষ করে ইমিটেশন জুয়েলারি, কসমেটিক্স আইটেম এই দ্রব্যগুলো আসতেছে না। আপনি বলছেন যে আমদানি হয় প্রতি বছর প্রায় 4 থেকে 5,000 কোটি টাকার পণ্য, কিন্তু রপ্তানি হচ্ছে 100 কোটি টাকার নিচে। এই বন্দর দিয়ে আসলে কি কি ধরনের পণ্য রপ্তানির সুযোগ রয়েছে এবং সেক্ষেত্রে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে? আমরা মনে করি যে রপ্তানির ক্ষেত্রে বিশেষ করে বগুড়ার পানির পাম্প এবং পাবনা সিরাজগঞ্জের যে সিল্ক শাড়ি রয়েছে, জামদানি শাড়ি রয়েছে এবং সৈয়দপুরের বিসি শিল্পনগরীর যে পণ্যগুলো আছে, গার্মেন্টস অ্যাসেসরি থেকে আদার্স কিছু আইটেম আছে এবং আমাদের হিলির যে জুট মিল রয়েছে, এই পণ্যগুলা এই হিলি পথ দিয়ে যাবার খুব সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ভারতীয় ওখানে কোয়ারেন্টাইন অফিস এবং পর্যাপ্ত কাস্টমস কর্মকর্তা না থাকার কারণে এই রপ্তানিটা আমরা করতে পারছি না। এটা আমাদের বড় ধরনের সমস্যা। তো আমরা অনুরোধ করব আপনাদের মাধ্যমে আমাদের সরকার বাহাদুরকে এবং ভারতীয় সরকার বাহাদুর যদি আমাদের এই সুযোগ সৃষ্টি করে দেন সমস্যাটার, তাহলে এই হিলি স্থল বন্দর দিয়ে ব্যাপক হারে রপ্তানি সৃষ্টি হবে এবং সরকার রাজস্ব পাবে। দেশে আভ্যন্তরীণ খাতে বলা হচ্ছে যে স্থলবন্দরগুলো রাজস্ব আয়ের একটি বড় খাত। সেক্ষেত্রে এই আমরা দেখছি যে শেডের সমস্যা আপনারা বলছেন, অবকাঠামোগত সমস্যা রয়েছে, ট্রাক লোড আনলোডের সমস্যা রয়েছে। সেক্ষেত্রে কি কি ধরনের উদ্যোগ নেওয়া গেলে এটি আসলে আধুনিকায়নের ক্ষেত্রে ভূমিকা রাখবে আপনি মনে করেন? যেমনটা আমি বলি, বেনাফুলে লেবার হ্যান্ডেলিং রয়েছে, লেবার চার্জ ওখানে কম, আমাদের হিলিতে হলো বেশি এবং বৃষ্টির কারণে শেডের মধ্যে আমরা লোড আনলোড আমরা করতে পারি না এবং ইন্ডিয়ান ট্রাকগুলো যখন আমাদের পোর্টের মধ্যে মানে প্রবেশ করে তখন রাস্তা নেই পোর্টের ভিতরে। এই সমস্যাগুলোর কারণে আমরা এখানে ব্যবসায়ীরা নিরুৎসাহিত হয়ে যায়। তো আমাদের এই অঞ্চল থেকে বিশেষ করে সবজি জাতীয় পেরিশেবল আইটেম যেগুলা, টমেটো, দিনাজপুরের টমেটো এবং হলো বগুড়ার কলা এবং জয়পুরহাটের কলা, সবজি এই বন্দর দিয়ে যাবে। ওরা রপ্তানিকারকেরা অনেক চেষ্টা করছে, কিন্তু ভারতীয় কোয়ারেন্টাইন অফিস না থাকার কারণে আমরা এগুলো রপ্তানি করতে পারছি না। এই কারণেই আমরা এখান থেকে রাজস্ব আমরা হারাচ্ছি। বিশেষ করে রাস্তাঘাটগুলো যদি আমাদের হলো করে দেওয়া হয়
তাহলে যানজট যদি নিরসন করা হয় এবং বিদ্যুৎ সরবরাহ যদি সঠিকভাবে চলে, আর বিশেষ করে আমাদের এই আন্তনগর ট্রেন স্টপেজ এটা একটা ঐতিহাসিক জায়গায় হিলি। বিগত আমলে আপনার কলকাতা থেকে আমাদের হিলিতে ট্রেন স্টপেজ হইতো এবং দার্জিলিং থেকে হিলিতে ট্রেন স্টপেজ হইতো, সেই ট্রেনটা এখানে দাঁড়ায় না দাঁড়ার কারণে ব্যবসায়ীরা এই পোর্টটা ধরেন যে অনেক ব্যবসায়ী ট্রেনে যাতায়াত করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এই ট্রেন স্টপেজটা হইলে পরেও আমরা ব্যবসায়ীটা এই পোর্ট ব্যবহার করবে এবং সরকারি রাজস্ব অনেক আসবে। এবং এর পাশাপাশি আমি সময়টিকে অনুরোধ করব যে আপনার মাধ্যমে আমাদের সরকার বাহাদুর যেন আমাদেরকে সেই সহযোগিতা করেন। এখানে আমাদের কাস্টমস হাউস নেই, কমিশনার নেই, যে এখানে কাস্টমসের জটিলতার সৃষ্টি হলে পারে এখানে সহকারী কমিশনার আছে, সহকারী কমিশনার এই সিদ্ধান্ত উনি দিতে পারেন না। এবং কাস্টমসের যে জনবল এটা অত্যন্ত কম, এই অত্যন্ত কমের কারণে দেখা যাচ্ছে আজকের যে মাল আপনি বলছেন যে প্রশাসনিক এবং অবকাঠামোগত উন্নয়ন জরুরি। আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন হিলি স্থলবন্দরের সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান। আমরা জানলাম যে বেশ কিছু উদ্যোগ যদি নেওয়া যেতে পারে দেশের রাজস্ব আয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে এই রংপুর বিভাগ ঘিরে যে 6 থেকে 7টি স্থলবন্দর আছে সেগুলো। সবকিছু মিলে আমাদের আজকের আলোচনায় এই ছিল আমার কাছে। উত্তরাঞ্চলের বন্দরগুলোর সমস্যা ও সম্ভাবনা নিয়ে একটি আলোচনা দেখছিলাম। সহকর্মী নাজমুল ইসলাম নিশাত এবং তার সঙ্গে একজন অতিথি ছিলেন।